আজকে আমরা আরেকটা ইম্পোর্টেন্ট ক্লাস আলোচনা করব যেটা হচ্ছে আমাদের সিডিপির আন্ডারে আসে। অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে? এর আন্ডারে আমরা একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার পাবো আজকে, যেটা হচ্ছে বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। এটাকে আমরা ডিটেইলসে আজকে আলোচনা করব। প্রত্যেকটা জায়গা ধরে আলোচনা হবে, যেমনটা আমরা আগের ক্লাসে করেছি। তো এটা কিন্তু আরেকটা ইম্পোর্টেন্ট ক্লাস আমাদের সিডিপির মধ্যে। তোমরা জানো কিন্তু এই সিডিপি থেকে তোমাদের এক্সামে কিন্তু ৩০ টা প্রশ্ন থাকবে, অর্থাৎ ৩০ টা এমসিকিউ থাকবে, ৩০ মার্কস। তো সেই ৩০ মার্কসের মধ্যে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন হয় বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। তো এই যে বিকাশ এবং বৃদ্ধি এবং বিকাশ, এটাই কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, সেটা আমরা আলোচনা করব ডিটেইলসে। তার একটা ছোট অংশ আমরা বলব যে বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। তো এটাই আমরা একটু আজকে আলোচনা করব, কারণ এটা একটা ইম্পোর্টেন্ট জায়গা। তো এই ক্লাসটা আমরা আজকে দেখে নিচ্ছি। ঠিক আছে? এখানে যেমনটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ টিচিং লার্নিং। ক্লিয়ার? কারণ দেখো বিগত বছরগুলোতে কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। প্রশ্ন কিন্তু এখান থেকে হয়েছে। সেজন্য এটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। এবং এটা শুধুমাত্র আমরা এখানে আপার প্রাইমারি টেট মেনশন করে দিয়েছি বলে শুধু আপার প্রাইমারি টেট তা নয়। এটা কিন্তু প্রাইমারি টেটের জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? প্রাইমারি টেটের জন্যও কিন্তু ইম্পোর্টেন্ট। তাছাড়া আমরা বলতে পারি সি-টেটের জন্যও কিন্তু এটা ইম্পোর্টেন্ট। সব জায়গাগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এই চ্যাপ্টার থেকে। সেজন্য আমরা এটা আলাদা করে আলোচনা করছি। খুব বেশি টাইম নেব না। খুব তাড়াতাড়ি শেষ করব। সংক্ষিপ্ত একটা মেইন যে জিস্ট ধারণাটা আমরা আজকে আলোচনা করব, এবং এটা অবশ্যই কিন্তু একটা থিওরি ক্লাস, আগেই বলে রাখি। আমরা কিন্তু আপার প্রাইমারিটাকে টার্গেট করে সিডিপি থিওরি ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। ঠিক আছে? সিডিপি থিওরি ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। এর সঙ্গে পরবর্তীতে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে, ইংলিশ বলো, ঠিক আছে? সোশ্যাল স্টাডিজ বলো, সেগুলোও কিন্তু আলোচনা হবে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করছি বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক। ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার সিডিপির আন্ডারে যেটা আসে। ওকে? তো এই ক্লাসটাকে আমরা এইভাবে ভাগ করেছি। এইভাবে ৫ টা পর্বতে আমরা এটা কমপ্লিট করব। যেমনটা আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ১ম এ আমরা দেখব বৃদ্ধি বনাম বিকাশ। এই জিনিসটা আমরা বুঝবো, যদিও কিন্তু আমি আগেই বলেছি এই যে বৃদ্ধি ও বিকাশ, এটা আলাদা একটা কিন্তু এই সিডিপির আন্ডারে আলাদা একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। সেটার আ সাব চ্যাপ্টার আমরা এটাকে বলতে পারি। তো এই যে বৃদ্ধি এবং বিকাশ, এটা কিন্তু আলাদা করে আমরা একটা ডিটেইলস এ আলোচনা করব অন্য একদিন, আজকে নয়। ওকে? তারপরে আমরা দেখব বিকাশের ধারণা ও নীতি। ভীষণ ইম্পোর্টেন্ট এই জায়গাটা। এই যে ধারণাগুলির উপর থেকে কিন্তু বা নীতিগুলির উপর থেকে কিন্তু পরীক্ষাতে ভীষণ প্রশ্ন থাকে। এখানে আমরা ৬ টি নীতি আলোচনা করব। নেক্সট হচ্ছে বিকাশের ক্ষেত্রসমূহ। কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিকাশটা হয়ে থাকে? শারীরিক থেকে নৈতিক বিকাশ, প্রত্যেকটা বিষয় এখানে আমরা ৬ টা ক্ষেত্র দেখব। যেটা কিন্তু ইম্পোর্টেন্ট, এবং অবশ্যই যেটা ভীষণ ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষণের সঙ্গে এই বিকাশের সম্পর্ক। অর্থাৎ যেটাকে আমরা শ্রেণীকক্ষে প্রয়োগ দেখব। হ্যাঁ? শ্রেণীকক্ষে প্রয়োগ রিলেটেড কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে সবসময় আসে। তো এটা কিন্তু আমি যেমনটা বললাম থিওরি ক্লাস, এটা কিন্তু আমাদের থিওরি ক্লাস, ঠিক আছে? তো থিওরি ক্লাস এটা আমরা আলোচনা করব। তোমরা যদি চাও কিন্তু এখান থেকে এমসিকিউ আলোচনা হবে। সেটা তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে এখান থেকে এমসিকিউ চাও কিনা। আগের ক্লাসগুলোর মতোই কিন্তু আমরা এটাও আজকে আলোচনা করব। এবং তারপরে আরো একটা জায়গা, যেটা হচ্ছে যেগুলো আমরা পড়বো সেগুলো একটু কুইক রিভিশন, অর্থাৎ ইম্পোর্টেন্ট জায়গাগুলো দেখে নেব। এবং তারপরে একটা কোয়েশ্চেন তোমাদের আমি রাখবো। সেই কোয়েশ্চেনটার আনসার তোমাদেরকে জানতে চাইবো। এই পুরো ক্লাসটার উপরে বেস করে একটা কোয়েশ্চেন হবে। তো ক্লাসটা কিন্তু ভালো করে দেখলে সকলেই আশা করছি সেই কমেন্ট বা কোয়েশ্চেনের আনসার সকলেই করতে পারবে। ঠিক আছে? তো খুবই একটা ইম্পোর্টেন্ট ক্লাস কিন্তু সিডিপির আন্ডারে যেটা আমরা পাচ্ছি, ইম্পোর্টেন্ট জায়গা। তো চলো আমরা দেখে নেব। দেখো, ফার্স্ট আছে বৃদ্ধি ও বিকাশ। এর হচ্ছে মেইন পার্থক্যটা কোথায়? তো এই জিনিসটা সকলে কিন্তু এই যে বৃদ্ধি এবং বিকাশ দুটোকে কিন্তু সেম মনে করে। বাট এই জায়গাটা কিন্তু এটা সেম জিনিস নয়। দুটোর কিন্তু ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সেই পার্থক্যটা আমরা দেখব। তাহলে পার্থক্যটা বুঝতে গেলে আমাকে আগে বিকাশ কি, বৃদ্ধি কি, সেই সম্পর্কে ভালোভাবে জানতে হবে। নেক্সট আমরা পার্থক্যটা তাহলে ভালোভাবে বুঝতে পারব। দেখো, বৃদ্ধি কি বলছে? বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র যেটা বলছে শারীরিক পরিবর্তন হয় থাকে বৃদ্ধি। যেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ। ঠিক আছে? শুধুমাত্র শরীরের পরিবর্তন হবে। সেখানে কোনো না মানসিক কিছু কাজ করবে, না কোনো সামাজিক কিছু কাজ করবে, না সেখানে কগনিটিভ যে বিষয়টা সেটা আসবে, না সেখানে ভাষাগত কিছু কাজ করবে। শুধুমাত্র বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র শরীরের পরিবর্তন করবে। অর্থাৎ সেটা উচ্চতা বাড়তে পারে,
ওজন বাড়তে পারে বা হাড়ের দৈর্ঘ্য বাড়া, এইগুলো হচ্ছে বৃদ্ধির উদাহরণ। ঠিক আছে? এবং এটাকে আমরা সংখ্যা দিয়ে মাপতে পারি। যেমন এই উচ্চতাকে আমরা মাপতে পারি এত সেন্টিমিটার, ঠিক আছে? বা ওজনটাকে আমরা মাপতে পারি, কারোর ওজন হচ্ছে ১০ কেজি। তো এইগুলোকে আমরা সংখ্যা দিয়ে মাপতে পারি, বৃদ্ধি। তো একটা এক্সাম্পল হিসাবে এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো বোঝার সুবিধার্থে। আমি বললাম যে রহিমের বয়স ১০ বছরে তার উচ্চতা হয়েছে ৪ ফুট। রহিম তার বয়স ১০ কিন্তু তার উচ্চতা হয়েছে ৪ ফুট। রহিমের বয়স যখন ১২ অর্থাৎ ১০ থেকে ১২ ২ বছর পরে তার উচ্চতা ৪ ফুট থেকে কত হলো? ৪ ফুট ৬ ইঞ্চি। তো এই দেখো এই উচ্চতাটা বেড়েছে। ঠিক আছে? ২ বছরে তার ৬ ইঞ্চি উচ্চতাটা বেড়েছে। তো এই যে শরীরের পরিবর্তন, এটাই বৃদ্ধি। এখানে শুধুমাত্র শরীরের পরিবর্তন হবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। বাট কিন্তু বিকাশ জিনিসটা কি? বিকাশ জিনিসটা কি? বিকাশ জিনিসটা একটু আলাদা। একটু না, এখানে আমরা দেখব অনেকটাই আলাদা। বিকাশে কি বলছে? বা যেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। এখানে বলছে শারীরিক, মানসিক, সামাজিক, ভাষাগত সব দিক থেকেই কিন্তু বিকাশ হয়ে থাকে। সব দিক থেকেই কিন্তু পরিবর্তন ঘটে। অর্থাৎ এটা শারীরিক তো বটেই, যেমন শারীরিকটা শুধু আমরা বৃদ্ধির ক্ষেত্রে পেয়েছিলাম এই যে এটা শুধুমাত্র শারীরিক পরিবর্তন। বাট এখানে বলছে বিকাশের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন তো হবেই, সঙ্গে তার মানসিক পরিবর্তন হবে, সঙ্গে সামাজিক পরিবর্তন হবে, সঙ্গে ভাষাগত পরিবর্তন হবে। তো সব দিক দিয়েই কিন্তু পরিবর্তন হবে, সেটাকে আমরা বলব বিকাশ। এবং এটা আরো একটা ইম্পোর্টেন্ট জায়গা, পয়েন্ট মনে রাখতে হবে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই বিকাশ কিন্তু একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাইফ লং প্রসেস। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম যে এই যে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু থেমে যায়। হ্যাঁ, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়সের পরে থেমে যায়। কিন্তু বিকাশ কিন্তু একটা লাইফ লং প্রসেস, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে পারে। আচ্ছা, এখানে একটা লেখা আছে, জাস্ট এটা ওভারল্যাপ হয়ে গেছে। একটুখানি দেখে নাও, আমি বলে দিচ্ছি। এখানে বলা আছে যে সরাসরি মাপা যায় না, আচরণ দেখে বোঝা যায়। ওকে? তো বৃদ্ধির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যেটাকে আমরা মাপতে পারি। বাট এখানে বিকাশের ক্ষেত্রে বলছে কি এটাকে সরাসরি তো মাপা যায় না, বাট আচরণে কিন্তু বোঝা যায়। অর্থাৎ একজনের কথা বলার আ তার মধ্যে কথা বলার ধরন দেখে, তার ভাষা ব্যবহারের ধরন দেখে আমরা তার ডেভেলপমেন্ট কতটা হয়েছে বা বিকাশ সম্পর্কে একটা আইডিয়া কিন্তু পেতে পারি, যদিও সেটা সরাসরি মাপা যায় না। হ্যাঁ? এখানে একটা এক্সাম্পল হিসেবে কি বলছে? বলছে রহিমের উচ্চতা তো বিকাশের একটা এক্সাম্পল কি রহিমের উচ্চতা তো বাড়ছেই। রহিমের উচ্চতা বাড়ছে কারণ এখানে শারীরিক পরিবর্তন হবে বলে দিয়েছে। তো রহিমের উচ্চতা শুধু বাড়ছে না, সেই সঙ্গে, সঙ্গে রহিম কি করছে? সেই সঙ্গে, সঙ্গে এখানে দেখো সেই সঙ্গে, সঙ্গে রহিম কি এখন জটিল বাক্য বলছে, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেলছে, বন্ধুদের সঙ্গে খেলছে, জটিল বাক্য করছে এবং সে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে। তো এটা হচ্ছে একটা বিকাশের উদাহরণ। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তার শরীরের পরিবর্তন হয়েছে, সে শুধু লম্বাই হচ্ছে তা নয়, সঙ্গে সে জটিল বাক্য বলতে শিখেছে, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেলছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারছে। এটাই হচ্ছে আ বিকাশ বা ডেভেলপমেন্ট। আশা করি বোঝাতে পেরেছি বৃদ্ধি এবং বিকাশ। ঠিক আছে? এই পার্থক্যটা আমরা আরো একটু ছকের সাহায্যে দেখে নেব খুব তাড়াতাড়ি, এক নজরে পার্থক্য। যেটা হচ্ছে এখানে বৃদ্ধি আছে এবং এখানে বিকাশ আছে। আর পার্থক্যের বিষয়গুলি হচ্ছে প্রকৃতি। ১ম প্রকৃতিটা কি? বৃদ্ধির প্রকৃতিটা কিরকম? পরিমাণগত, যেটা আমরা এক্ষুনি পড়ে এসেছি, যেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ। আর বিকাশ হচ্ছে গুণগত ও পরিমাণগত, উভয় দিক থেকেই কিন্তু বিকাশটা হবে। তাহলে বৃদ্ধির বৃদ্ধির হচ্ছে প্রকৃতিটা কেমন? না এটা শুধুমাত্র পরিমাণগত। আর বিকাশটা গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকেই কিন্তু বিকাশটা হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে পরিধি। পরিধির কথা কি বলছে? পরিধি এটা বলছে বৃদ্ধিটা হবে শুধুমাত্র শারীরিক দিক থেকে। ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। এটা শুধুমাত্র শারীরিক, আর এটা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ। সেটা হচ্ছে ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, সোশ্যাল হতে পারে বা ইমোশনালি বিকাশ কিন্তু হতে পারে। সময়কাল। একটা সময়ের পরে সময়কাল কি বলছে? একটা সময়ের পরে এটা থেমে যায়। অর্থাৎ মনে করো কারোর আ আম নরমালি কি হয়? উচ্চতা দেখবে কি হয়, মোটামুটি ১৮ থেকে ২০ বছরের মধ্যে কিন্তু উচ্চতাটা থেমে যায়। তারপরে আর হাইটটা আর বাড়ে না। তো এটা একটা বয়স পর্যন্ত গিয়ে থেমে যায়। একটা বয়সে থেমে যায়। কিন্তু বিকাশটা কি সারা জীবন চলে। এটা একটা লাইফ লং প্রসেস, অর্থাৎ যেটাকে আমরা বলছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কিন্তু চলতে থাকে। সেটা হচ্ছে বিকাশ।
পরিমাপ, এটা সরাসরি পরিমাপ করা যায়, এটা সরাসরি পরিমাপ করা যায় না। পর্যবেক্ষণ করে বুঝতে হয়। যেমনটা বললাম, কারোর কথা বলার ধরন দেখে তার ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি। তার থিংকিং পাওয়ার দেখে, ঠিক আছে? তার সামাজিক কাজকর্মের ধরন দেখে আমরা ধরে নিতে পারি তার মধ্যে বিকাশ ঠিক কোন পর্যায়ে আছে বা কতটা হয়েছে। এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। মনে রাখার একটা সহজ কৌশল, এটা চাইলে মনে রাখতে পারো। আমি আমার মতো করে তোমাদের সহজে মনে রাখার জন্য দিয়েছি। তো বৃদ্ধি বলতে জিনিসটা বোঝাবে কত বড়, বা যেটাকে আমরা বলি হাউ মাচ, কতটা বৃদ্ধি হয়েছে, বা সেই প্রসঙ্গ যদি আসে, সেই প্রশ্ন যদি আসে, হাউ মাচ কথাটা যদি আসে, যদি কত বড় এই প্রসঙ্গটা আসে, সেক্ষেত্রে সেটা হবে বৃদ্ধি। বাট যদি বলে হাউ, অর্থাৎ কেমনভাবে পরিবর্তনটা হচ্ছে, কেমনভাবে সবকিছু বদলাচ্ছে, সেই ক্ষেত্রে যদি হাউ এর প্রসঙ্গ আসে, সেটাকে আমরা বলবো বিকাশ। কারণ বিকাশ শুধুমাত্র শারীরিক নয়, শারীরিক, মানসিক সব দিক থেকেই কিন্তু বিকাশটা পরিবর্তন ঘটে থাকে। তো পরিবর্তন হচ্ছে বিকাশ, তাহলে যখনই কোনো হাও এর প্রসঙ্গ আসবে, অর্থাৎ কেমনভাবে সবকিছু পরিবর্তন হচ্ছে, বদলাচ্ছে, সেটাকে আমরা বলবো বিকাশ। আর যদি বলে হাউ মাচ, কত বড়, এই প্রসঙ্গ আসলে সেটাকে বলবো আমরা বৃদ্ধি। এটা একটু আমি নিজের মতো করে দিয়েছি। তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, মনে রাখার মানে সুবিধার্থে। ঠিক আছে? চলো। নেক্সট স্লাইডে আমরা যাবো। এইবার হচ্ছে আমাদের কিন্তু মেইন জায়গায় শুরু হচ্ছে। সেটা হচ্ছে বিকাশ কাকে বলে? বিকাশ কি জিনিসটা? বিকাশ হলো একটা সেই ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। যার মাধ্যমে একজন ব্যক্তির জন্ম থেকে শুরু করে ধীরে, ধীরে পরিপক্কতা, অর্থাৎ ম্যাচিউরিটির দিকে এগিয়ে যায়। তাহলে এটা অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা চলতেই থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, এবং একজন ব্যক্তি জন্ম থেকে শুরু করে পরিপক্কতা, অর্থাৎ ম্যাচিউরিটির দিকে এগিয়ে যায়। এবং সেটা হতে পারে সামাজিক, মানসিক, আ শারীরিক ও আবেগগত সব দিক থেকেই, বা ভাষাগত দিক থেকেও কিন্তু বিকাশ হয়ে থাকে, এবং এটা একটা প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া। যেটা জন্ম থেকে ধীরে, ধীরে পরিপক্কতা, ম্যাচুরিটির দিকে নিয়ে যায়। ঠিক আছে? তাহলে এই বিকাশটা এখানে আরো একটু শর্ট করে দেওয়া আছে যে বিকাশ হচ্ছে, মানে পয়েন্ট হিসেবে দেওয়া আছে যে বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়, এবং এই বিকাশ কিন্তু সর্বাঙ্গীন পরিবর্তন হয়। ঠিক আছে? সর্বাঙ্গীন পরিবর্তন হয়ে থাকে বিকাশ। দেখো এখানে এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নোটস গুলো কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়। টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়। তো তোমরা যদি এই নোটস গুলো নিতে চাও, যারা টেলিগ্রামে আছো তো খুবই ভালো। না হলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে টেলিগ্রামে। সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু এগুলো ডাউনলোড করে তোমরা চাইলে রিভিশন করতে পারো, পড়তে পারো। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। ওকে? এইবার দেখো, আমরা দেখব এই যে বিকাশটা কোন, কোন নিয়ম মেনে ঘটে, অর্থাৎ কিছু নীতি আছে। এই বিকাশের কিছু নীতি বা প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, যেটা খুবই ইম্পোর্টেন্ট জায়গা, সেই জায়গাগুলো আমরা এবার একটি আলোচনা করব। যে কোন, কোন বিষয়ের উপরে আমরা বিকাশটা দেখব। ঠিক আছে? নেক্সট। বিকাশের নীতি। দেখো যেখানে ৬ টা নীতি আমরা আলোচনা করব। এখানে ৩ টে আছে, নেক্সট স্লাইডে ৩ টি আছে। এই নীতিগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। ১ম নীতিটা কি বলছে? ধারাবাহিকতার নীতি। অর্থাৎ প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি যেটাকে বলছে। হুম? প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি বা ধারাবাহিকতার নীতি। এই ধারাবাহিকতার নীতিটা কি? না বিকাশ কখনো ধারাবাহিকতার নীতিতে বলে বিকাশ কখনো থেমে থাকে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাই তো? একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, একটা শিশু ১ম এ কি করছে? সে হামাগুড়ি দিচ্ছে। ১ম এ হামাগুড়ি দেয়, তারপরে সে দাঁড়ায়, হামাগুড়ি দিয়ে দাঁড়াচ্ছে, তারপরে সে হাঁটতে শেখে। তো এটা একটা দেখো পর পর ধাপে, ধাপে চলছে, তাই এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ১ম এ হামাগুড়ি দিচ্ছে, তারপরে আস্তে, আস্তে দেয়াল ধরে দাঁড়াচ্ছে, তারপর পুরোপুরি দাঁড়াতে শিখছে, তারপরে সে হাঁটতে শিখছে। তো একটা সবকিছু দেখো একটার পর একটা ধাপে চলতে থাকে, সেজন্য এটাকে বলা হয় ধারাবাহিক একটা প্রক্রিয়া। ধারাবাহিকতার নীতি। বিকাশের ১ম নীতি ধারাবাহিকতা। নেক্সট হচ্ছে নীতি নির্দিষ্ট ক্রমের নীতি। নির্দিষ্ট ক্রম, অর্থাৎ বিকাশটা যেমন তেমন ভাবে হবে এমনটা নয়। এর একটা নির্দিষ্ট ক্রম আছে, নির্দিষ্ট দিকে বিকাশটা হয়। যেমন একটা বিকাশ হয় হচ্ছে মাথা থেকে পায়ের দিকে বিকাশ হয়, পা। ঠিক আছে? একটা হয়
যেটাকে এই যে মাথা থেকে পায়ের দিকে বিকাশ এটাকে বলা হয়, ইংরেজিতে একটা ওয়ার্ড আছে সেফালোকর্ডাল, এই যে সেফালোকর্ডাল এটাকে বলা হয়। বিকাশটা হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। এর একটা এক্সাম্পল যদি আমরা বলি এই সেফালোকর্ডালের এক্সাম্পল, যেমনটা বললাম মাথা থেকে পায়ের দিকে বিকাশ হয়, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি প্রথমে কিন্তু একটা শিশুর মাথা মাথার নিয়ন্ত্রণ আগে আসে, ঠিক আছে? তারপরে কিন্তু তার পায়ের নিয়ন্ত্রণ আসে। তো এটা হচ্ছে মাথা থেকে পায়ের দিকে বিকাশ। আরেকটা আছে দেখো প্রক্সিমিড প্রক্সিমিড সরি প্রক্সিমিডিস্টাল, হ্যাঁ? তো এই বিকাশটা কেমন? এটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। অর্থাৎ কোনো কিছুর কেন্দ্র থেকে শিশুর কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশটা হয়। বাইরের দিকে বিকাশটা হয়। এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল, যেটাকে আমরা ইংরেজিতে বলব প্রক্সিমিডিস্টাল। এর একটা এক্সাম্পল সহকারে আমরা বলতে পারি যে কোনো শিশু দেখবে কোনো শিশুর কাঁধে আগে নিয়ন্ত্রণ আসে, ঠিক আছে? তারপরে সে আস্তে, আস্তে হাতের আঙুলে কিন্তু তার নিয়ন্ত্রণটা আসে। যেটাকে আমরা বলছি কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ ঘটে। একটা নির্দিষ্ট ক্রমে ঘটে। হ্যাঁ? একটা হচ্ছে সেফালোকডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তো এর আ আ এটা হচ্ছে নির্দিষ্ট ক্রমের নীতি। নেক্সট হচ্ছে আমরা আসবো ব্যক্তি বিশেষে ভিন্নতার নীতি। ৩ নম্বর নীতি হচ্ছে ব্যক্তি বিশেষে ভিন্নতার নীতি। অর্থাৎ এই যে প্রত্যেক শিশুর বিকাশের গতি কিন্তু আলাদা। ঠিক আছে? কারোর আগে ঘটে, কারোর স্লো ঘটে, কারোর স্পিডে ঘটে। তো এই যে ব্যক্তি বিশেষের ভিন্নতা, এটা একটা ইম্পোর্টেন্ট নীতি। তো এখানে আমাকে মনে রাখতে হবে কোনো শিশুর বিকাশের নীতি কিন্তু আলাদা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একই ক্লাসের দুটো শিশু, একজন ১২ মাসে হাঁটতে শিখছে আর একজন ১৪ মাসে হাঁটতে শিখছে। দুটোই কিন্তু স্বাভাবিক ব্যাপার, কোনো বিষয় নয়। কারণ যে ১২ মাসে শিখছে তার বিকাশের গতিটা স্পিডে হচ্ছে, যে ১৪ মাসে শিখছে তার একটু স্লো চলছে, বাট দুটোই স্বাভাবিক হিসেব। তো এইটাকে বলা হয় ব্যক্তি বিশেষে ভিন্নতার নীতি। নেক্সট ৪ নাম্বার নীতি, সেটা হচ্ছে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্কের নীতি বা যেটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ কো প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন। আন্তঃসম্পর্কের নীতি কি বলছে? যে বিকাশের সব দিক, যেমন আমরা বলতে পারি ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, হ্যাঁ? এই সব দিকগুলো কি হয়? না হচ্ছে এরা সব একে অপরের সঙ্গে জড়িত। অর্থাৎ এই যে ফিজিক্যালের সঙ্গে কগনিটিভ জড়িত বা সোশ্যালের সঙ্গে ইমোশনাল জড়িত বা সোশ্যালের সঙ্গে ফিজিক্যাল জড়িত, কগনিটিভ জড়িত, এরা সকলের সঙ্গে সকলে কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। এরা একা, একা হতে পারে না। তাই এটাকে বলা হচ্ছে আন্তঃসম্পর্কের নীতি। বিকাশের সব দিক, যেটা ফিজিক্যাল বললাম, ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটা এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন কোনো শিশু যদি শারীরিকভাবে অসুস্থ থাকে বা সে মনে করো সে শারীরিকভাবে দুর্বল দুর্বল বা অসুস্থ যদি থাকে, তাহলে কিন্তু তার পড়াশোনার মনোযোগটা কমে যেতে পারে। অর্থাৎ এখানে দেখো সে শারীরিকভাবে দুর্বল, তার জন্য তার পড়াশোনার মনোযোগ কমে যাচ্ছে, যেটাকে আমরা বলছি কগনিটিভ। তো এই যে ফিজিক্যাল আর এই যে কগনিটিভ দেখো একে অপরের কিন্তু সম্পর্কিত। কারণ শারীরিক দুর্বলতার জন্য তার কিন্তু পড়ায় মনোযোগটা কিন্তু কমে যেতে বসেছে বা কমে যাচ্ছে। এটাকে বলা হয় আন্তঃসম্পর্কের নীতি। নেক্সট আছে সাধারণ থেকে বিশেষের দিকে। সাধারণ থেকে বিশেষের নীতিতে কি বলছে? না এই ক্ষেত্রে কি হয়? ১ম এ কোনো বড় বা সাধারণ মুভমেন্ট আসে। বড় বা সাধারণ মুভমেন্ট আসে। যেটা কি হয় আস্তে, আস্তে পরে গিয়ে কি হয়? পরে যেটা সূক্ষ্ম বা নির্দিষ্ট মুভমেন্টে চলে যায়। অর্থাৎ এক্সাম্পল সহকারে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। কোনো একটা শিশু কোনো একটা শিশু ১ম এ পুরো হাত নাড়িয়ে জিনিস ধরার চেষ্টা করে এবং এরপরে সে শুধু আঙুল দিয়ে সূক্ষ্মভাবে জিনিসটাকে চেষ্টা করছে। তো একটা পুরো হাতটাকে নাড়াচ্ছে, নাড়িয়ে ধরার চেষ্টা করছে, সেটাকে বলা হচ্ছে একটা বড় বা সাধারণ মুভমেন্ট। তারপরে সে কি আস্তে, আস্তে কিছু সময় যাওয়ার পরে সেটাকে ধরার জন্য শুধুমাত্র আঙুলগুলো ইউজ করছে, যেটাকে আমরা বলছি সূক্ষ্ম মুভমেন্ট। তো এটা হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে। এই যে বড় মুভমেন্ট থেকে ছোট সূক্ষ্ম বিষয়ের দিকে। বড় সাধারণ বিষয় কোনটা? হাত নাড়িয়ে জিনিস ধরছে। বিশেষ কোনটা? আঙুল নাড়িয়ে জিনিসটা ধরছে। এটাকে বলা হয় সাধারণ থেকে বিশেষের নীতি। অ্যান্ড নেক্সট হচ্ছে ৬ নম্বর পূর্বাভাস যোগ্যতার নীতি এবং এটাই হচ্ছে লাস্ট প্রিন্সিপাল বা নীতির আ সে আ লাস্ট এটা নীতি। তো এখানে কি বলছে পূর্বাভাসের নীতি বলছে বিকাশের পর মোটামুটি অনুমান করা যায়, বিকাশের ধারা মোটামুটি অনুমান করা যায় যে কোন বয়সে কি হবে তা জানা যায়।
তো এটা একটা পূর্বাভাস পাওয়া যায় যে এত বয়সে একটা শিশু এইগুলো করতে পারে। এই একটা পূর্বাভাস পাওয়া যায়। তাই বলছে বিকাশের ধারা মোটামুটি অনু অনু কোন বয়সে বিকাশের ধারা কেমন হবে সেটা মোটামুটি অনুমান করা যায় এবং কোন বয়সে কি হবে তা জানা যায়। এক্সাম্পল সহকারে প্রায় সব শিশুই কিন্তু ১২ থেকে ১৫ মাসের মধ্যে হাঁটতে শেখে বলে আগে থেকেই এটা অনুমান করা যায়। এটাকে বলা হয় পূর্বাভাস যোগ্যতার নীতি। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট। নেক্সট হচ্ছে বিকাশের ক্ষেত্রসমূহ। কোন, কোন ক্ষেত্রে বিকাশটা ঘটে থাকে? বা যেটাকে আমরা বলছি ডোমেইনস অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ? ডোমেইনস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ কোন, কোন ক্ষেত্রে বিকাশটা আমরা দেখতে পারবো বা ৬ টি ক্ষেত্র আমরা এখানে দেখব। যেমন হচ্ছে শারীরিক বিকাশ ১ম টা। শারীরিক বিকাশের মধ্যে কোনগুলো পড়ে? উচ্চতা, উচ্চতার বৃদ্ধি, ওজনের বৃদ্ধি, মোটর স্কিলস। মোটর স্কিলস মানে ছোট বড় পেশির ব্যবহার সেটাকে আমরা বলি মোটর স্কিলস। সেগুলো আমরা যদিও পরবর্তীতে আরো আলোচনা করব। হ্যাঁ? এই মোটর স্কিলস এর আরো কিছু ভাগ আছে। হ্যাঁ? মোটর স্কিলস এর আরো কিছু ভাগ আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন আ লোকোমোটর স্কিলস হয়, ঠিক আছে? নন লোকোমোটর এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। জ্ঞানমূলক বিকাশ যেটাকে আমরা বলছি কগনিটিভ এর মধ্যে কি, কি আসে? চিন্তা এবং এখানে পিয়াজের সেই এটা আমাদের পড়তে হবে। এটাও আলাদা ক্লাস হবে। সেখানে আমরা আলোচনা করব। পিয়াজের থিওরি আমরা আলোচনা করব। হ্যাঁ? তো জ্ঞানমূলক বিকাশের মধ্যে কি আসে? চিন্তা করা, স্মৃতি, হ্যাঁ? স্মৃতি ধরে রাখা, তারপর হচ্ছে সমস্যার সমাধান। এইগুলো কিন্তু জ্ঞানমূলক বিকাশের মধ্যে পড়ে। আমরা জ্ঞান বিকাশের কিন্তু ক্ষেত্র পড়ছি, হ্যাঁ? তারপরে হচ্ছে ভাষাগত বিকাশ বা ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কি পড়ে? কথা বলা, শব্দভান্ডার এইগুলো। নেক্সট হচ্ছে সামাজিক বিকাশ অর্থাৎ সোশ্যাল অর্থাৎ দল করে কোনো কাজ করা, দলবদ্ধভাবে কোনো কাজ করা, বন্ধু তৈরি করা, দল করে কোথাও ঘুরতে যাওয়া, এর ফলে যে বিকাশ সেটাকে বলা হয় সামাজিক বিকাশ। আবেগগত বিকাশ ইমোশনাল যেমন রাগ, ভয়, ভালোবাসা এগুলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এটা হচ্ছে আবেগগত বিষয়ের মধ্যে পড়ে। এই ক্ষেত্রগুলি কিন্তু বিকাশের ক্ষেত্র এইগুলো এবং আ কোন, কোন বিকাশগুলো কোন, কোন ক্ষেত্রের মধ্যে পড়ে সেটা হচ্ছে এইগুলো। রাগ, ভয়, ভালোবাসা, নিয়ন্ত্রণ এগুলো যেমন আবেগের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে নৈতিক বিকাশ বা মোরাল বিকাশ যেটা আমরা ভালো-মন্দ বিচার করা। এখানে কোহলবার্গের থিওরি আমাদের পড়তে হবে। সেটাও কিন্তু আলাদা করে পড়ানো হবে, চাপ নিতে হবে না। যারা ভিডিওটি দেখছে তাদের বলব অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। এই ধরনের দেখো এগুলো তৈরি করতে অনেকটাই টাইম লাগে। ঠিক আছে? তোমাদের কাছে জাস্ট লাইক চেয়েছি এবং তোমরা যদি ক্লাসে আরো এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে। সেখানে এগুলো দিয়ে দেওয়া হবে। চাইলে তোমরা সেখান থেকে নিয়ে নিজের মতো করে পড়তে পারবে। আর এমসিকিউ প্রয়োজন হলে অবশ্যই সবকিছুই তোমরা টেলিগ্রামে পাবে, পেয়েই যাবে। পরবর্তীতেও পেয়ে যাবে। তো টেলিগ্রামে অবশ্যই সকলে জয়েন হয়ে যাও। আমি এটুকুই বলব। এখান থেকে অনেক তোমরা হেল্প পেয়ে যাবে দেখবে। ঠিক আছে? আর অন্যান্য যেসব চ্যাপ্টার গুলো, সাবজেক্ট গুলো আছে সেগুলোও কিন্তু আমরা তাড়াতাড়ি শুরু করতে চলেছি। ইংলিশ বলো, সোশ্যাল স্টাডিজ বলো, হ্যাঁ? এসএসটি যেটাকে আমরা বলছি। বাংলা বলো সেগুলোও কিন্তু শুরু হবে। ওকে? চলো। তো একটা টেট কিন্তু এক্সামকে টার্গেট করে আমরা সব রকম এখানে আয়োজন করেছি। আর পরবর্তীতে এটা চলতে থাকবে এক্সাম পর্যন্ত। সকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো নতুন হলে। আর অবশ্যই এই ভিডিওটি যারা দেখছো লাইক করে দিও। নেক্সট এবার আসে ইম্পোর্টেন্ট জায়গা বিকাশ ও শিক্ষণের সম্পর্ক। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিকাশ ও শিক্ষণের সম্পর্কটা কেমন? বলছে শিক্ষণ বা টিচিং সবসময় শিক্ষার্থীর বিকাশের স্তরকে অনুসরণ করে। টিচিং কোনটাকে অনুসরণ করে? শিক্ষণের স্তর। সে এই বিকাশের স্তর অর্থাৎ বিকাশের স্তর কোন পর্যায়ে আছে বা বিকাশটা কোন স্তরে আছে সেটাকে অনুসরণ করে কে? টিচিং, শিক্ষণ। আর এই যে ডেভেলপমেন্ট লিডস, টিচিং ফলোজ এটাই হচ্ছে এই সম্পর্কের মূল কথা। এই সম্পর্ক বলতে বিকাশ ও শিক্ষণের মূল কথা হচ্ছে ডেভেলপমেন্ট লিডস, টিচিং ফলোস এটা হচ্ছে সম্পর্কের মিল কথা। এবার আমরা শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে এই যে মানে বিকাশের ধারণাটা জানা কেন জরুরি তার কিছু বাস্তব প্রয়োগ বা শ্রেণীকক্ষে ব্যবহার, শ্রেণীকক্ষের কটা প্রয়োগ, ৬ টা প্রয়োগ আমরা এখানে দেখব যে ৬ টা প্রয়োগ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এবং সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন বিশেষ করে এই জায়গা থেকে কিন্তু তোমাকে হেল্প করবে। সেজন্য এগুলোকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? চলো। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। এখানে দেখো যে শ্রেণীকক্ষের প্রয়োগ বা যেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি আম
এদের মধ্যে সম্পর্ক, হ্যাঁ? বিকাশ ও শিখনের সম্পর্কটা কেমন বা শ্রেণীকক্ষের প্রয়োগ। ৬ টা প্রয়োগ আমরা দেখব। প্রথম হচ্ছে পাঠ্যক্রম তৈরিতে সাহায্য করা, হ্যাঁ? এই বিকাশ আমাদেরকে কিভাবে সাহায্য করে? না আমাদের শ্রেণীকক্ষের পাঠ্যক্রম তৈরিতে সাহায্য করে কে? না বিকাশ। কেমনভাবে সাহায্য করে? না কোনো শিক্ষার্থীর বিকাশের স্তর বুঝে কিন্তু পাঠ্যক্রমকে তৈরি করতে হবে। একটা ক্লাসের ছাত্রছাত্রীদের বিকাশের স্তর বুঝে মানে সে কতটা নিতে পারবে। তুমি যদি তার অধিক কঠিন বিষয় চাপিয়ে দাও তাহলে সে কি নিতে পারবে? সেটা নয়। সেজন্য বলছে পাঠ্যক্রম তৈরিতে সাহায্য করা অর্থাৎ বিকাশের স্তর বুঝে কিন্তু পাঠ্যক্রম তৈরি করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ছোট ক্লাস অর্থাৎ মনে করো ক্লাস 1-2 তে, হ্যাঁ? ছোট ক্লাসে 1-2 তে বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট গণিত নয়। তাদেরকে বিমূর্ত গণিত শেখালে হবে না। অর্থাৎ মনে করো এই যে আম ৫ + ৭ = ১২ হয়। এইভাবে তাদেরকে এই যে বিমূর্ত এই ৫ টা ৭ টা কোথার থেকে আসলো? এই অ্যাবস্ট্রাক্ট ধারণা বা বিমূর্ত ধারণা দিয়ে তাদেরকে গণিত শেখালে হবে না। বরং কেন শেখালে হবে না? কারণ পিয়াজের মতে এটাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ। এই শিশুরা এই সময় নাকি এই স্টেজে থাকে। ঠিক আছে? বরং এর পরিবর্তে কি করতে হবে? তাদেরকে গুটি বা লাঠি দিয়ে এই যে তুমি ১২ শেখাচ্ছ, ঠিক আছে, এখানে তুমি বলে দিলে ৫, ৭, ১২। তুমি সেটা না করে তুমি এখানে ৫ টা লাঠি রেখে দাও, ৫ টা লাঠি রেখে দাও। হুম? প্লাস দিয়ে ৭ টা এখানে লাঠি রেখে দাও। দিয়ে তুমি বলো এইবার কত হচ্ছে? এইভাবে কিন্তু যে ১২ হচ্ছে এইভাবে বোঝাতে হবে। অর্থাৎ বাস্তব প্রয়োগ সেখানে দেখাতে হবে। ঠিক আছে? বাস্তব বস্তু ২ যেমন গুটি, লাঠি দিয়ে তাদেরকে গণিত শেখাতে হবে। নেক্সট হচ্ছে পদ্ধতি নির্বাচনে সাহায্য করা। বিকাশের স্তর অনুযায়ী শিখন পদ্ধতি বদলাতে হয়। যার যে স্তর, একটা শ্রেণীকক্ষের স্তর অনুযায়ী শিখনের পদ্ধতিটাকে বদলাতে হবে। কেমন? কি বলতে চাইছে অ্যাকচুয়ালি? পদ্ধতি নির্বাচন করতে হবে। তার মানে পদ্ধতি বিকাশের স্তর অনুযায়ী শিখন পদ্ধতি বদলাতে হয়। কেমন? মনে করো ৬-৭ বছরের শিশুকে খেলার মাধ্যমে শেখানো ভালো ফল দেয়। ওকে? ৬-৭ বছরের শিশুকে খেলার মাধ্যমে শেখানো ভালো ফল দেয়। কারণ তাদের মনোযোগের সময়কাল যেটাকে আমরা বলি attention span সেই সময়টাই কম থাকে। তারা কম মনোযোগী হয়। attention span টা তাদেরকে কিন্তু কম থাকে। তাই তাদের খেলাধুলোর মাধ্যমে শেখাতে হয়। যেটাকে আমরা বলি learning by doing, তাই তো? learning by doing শেখার মাধ্যমে, খেলার মাধ্যমে শেখা। তো এই ধারণার উপরে কিন্তু জোর দিতে বলা হয়েছে। লার্নিং বাই ডুইং বা ডুইং বাই লার্নিং, ঠিক আছে? এবং কেন? কারণ এই সময় কিন্তু ওদের অ্যাটেনশন স্প্যান কম থাকে শিশুদের। নেক্সট হচ্ছে ব্যক্তি বিশেষে শিক্ষাদান। অর্থাৎ একটা ক্লাসে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন শিশু থাকতে পারে। তো সকলের কিন্তু বিকাশের গতি একই রকম নয়। সকলের কিন্তু বিকাশের গতি আলাদা এবং সেই অনুযায়ী শিক্ষক হিসেবে তোমাকে ব্যবস্থা করতে হবে। কেমন ব্যবস্থা করতে হবে? না ক্লাসে একজন ছাত্র দ্রুত শিখছে আর একজন ধীরে শিখছে। তো শিক্ষক হিসেবে তুমি কি করো? ধীর গতির ছাত্রকে বাড়তি সময় দিতে হবে। সহজ উদাহরণ দিয়ে তাকে সাহায্য করতে হবে। এটা হচ্ছে ব্যক্তি বিশেষ শিক্ষাদান। নেক্সট, নেক্সট হচ্ছে ৪ নাম্বার প্রয়োগটা দেখো। সেখানে বলছে কি প্রস্তুতি নির্ধারণ। অর্থাৎ কোনো শিশু নির্দিষ্ট বিষয় শেখার জন্য প্রস্তুত কিনা তা বিকাশের ধারণা দিয়ে বোঝা যায়। কোনো শিশুকে তুমি একটা জিনিস শেখাবে, সে প্রস্তুত কিনা বিকাশের ধারণা দিয়ে তোমাকে বুঝতে হবে। যেমন ফাইন মোটর স্কিল যথেষ্ট বিকশিত না হলে অর্থাৎ ফাইন মোটর স্কিল বলতে এখানে কিসের কথা বলা হচ্ছে? মানে হাতের পেশির কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে হাতের পেশির কথা কিন্তু বলা হচ্ছে। এগুলো আমরা আরো আলোচনা করব আস্তে। যেমন হাতের পেশি যথেষ্ট বিকশিত না হলে ছোট শিশুকে জোর করে লেখা শেখানো ঠিক নয়। কারণ সে লেখার জন্য প্রস্তুত নয়। তাই এটাকে বলা হয় প্রস্তুতি নির্ধারণ। নেক্সট হচ্ছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি। অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট বানানটা কিন্তু পরীক্ষাতে আসে। মানে যেখানে স্পেলিং চেক বা স্পেলিং এর এররের যে সেকশনটা হয়, ঠিক আছে? একটু গলার একটু প্রবলেম হচ্ছে। আশা করছি একটু কনসিডার করবে তোমরা, ঠিক আছে? ক্লাসও শেষের দিকে এসে গেছে, অসুবিধা হবে না।
তো একটুখানি কনসিডার করো। দেখো মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট পদ্ধতি, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বিকাশের স্তর অনুযায়ী মূল্যায়নের ধরন বদলাতে হবে। অর্থাৎ বিকাশের স্তর অনুযায়ী তোমাকে কেমন ধরনের মূল্যায়ন প্রয়োজন? একটা ছেলে উচ্চ ক্লাসে পড়ে, একটা ছেলে নিচু ক্লাসে পড়ে। তো এদেরকে কিন্তু একই রকমভাবে বা একই পদ্ধতিতে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করলে হবে না। তাই এখানে বলছে ছোট ক্লাসে মৌখিক ও কার্যকলাপ ভিত্তিক মূল্যায়ন করতে হবে। ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের মৌখিকের মাধ্যমে ও কার্যকলাপের মাধ্যমে তাদেরকে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন ভিত্তিক করতে হবে। বড় ক্লাসে লিখিত পরীক্ষার মাধ্যমে সেটা বেশি কার্যকর হবে। তাই তো? তারপরে সহশিক্ষা কার্যক্রম, অর্থাৎ যেখানে সামাজিক ও আবেগগত বিকাশের কথা মাথায় রেখে কার্যক্রম তৈরি করা। কার্যক্রম তৈরি করতে হবে কিভাবে? যেখানে সামাজিক ও আব আম আবেগগত বিষয়ের কথা মাথায় রাখা। যেমন কোনো দলগতভাবে কাজ করা, খেলাধুলা করা, নাটক ইত্যাদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। এটাকে বলা হয় শিক্ষা কার্যক্রম। দলগতভাবে কাজ সেটা বিভিন্ন রকম হতে পারে। মনে করো বৃক্ষরোপণ কর্মসূচি, হ্যাঁ? তারপরে হচ্ছে পলিউশন রোধে আ বিশেষ ভূমিকা গ্রহণ করা, হুম? এই ধরনের যে দলগত কাজগুলো, তারপরে খেলাধুলো, নাটক ইত্যাদি এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এটাকে বলা হয় সহশিক্ষা কার্যক্রম। তো এই কিন্তু ৬ টা প্রয়োগ কিন্তু ভালোভাবে একটু জানতে হবে বা বুঝতে হবে। নেক্সট হচ্ছে আমরা এবার যেটা পড়লাম তার ছোট্ট ইম্পোর্টেন্ট যে জায়গাগুলো একটুখানি দ্রুত রিভিশন করব, যেগুলো তোমাদের টেটের এক্সামের জন্য কিন্তু ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে বৃদ্ধি পরিমাণগত, আমরা আগেই পড়েছি, আর বিকাশ হচ্ছে গুণগত ও পরিমাণ উভয়। বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, যেটা লাইফ লং প্রসেস। আর বৃদ্ধিটা একটা নির্দিষ্ট বয়সের পর থেমে যায়, আমরা আগেই দেখেছি। তারপর বিকাশ হচ্ছে মাথা থেকে পায়ের দিকে হয়, যেটা আমরা বলছিলাম সেফালোকডাল, হ্যাঁ? আরেকটা হয় কেন্দ্র থেকে বাইরের দিকে, যেটাকে আমরা বলছিলাম প্রক্সিমোডিস্টাল, হ্যাঁ? এটা ইম্পোর্টেন্ট পড়ে এসেছি আমরা অলরেডি। তারপরে প্রতিটি শিশুর বিকাশের গতি কিন্তু ভিন্ন, ভিন্ন হয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এক্ষুনি পড়লাম। নেক্সট হচ্ছে শিখন পদ্ধতি সবসময় শিশুর বিকাশের স্তর অনুযায়ী ঠিক করতে হবে। একজন টিচার হিসাবে শিখন পদ্ধতি কেমন হবে? শিশুর বিকাশের স্তর অনুযায়ী কিন্তু তোমাকে ঠিক করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে মেন আ ছিল আজকের ক্লাসের। তো এইগুলো কিন্তু ইম্পোর্টেন্ট, একটু দেখে রাখতে হবে। এবার আমরা ক্লাসটা শেষ করব। তার আগে একটা প্রশ্ন দিয়ে তোমাদের শেষ করব। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটার আনসার কি হবে। যেটা তোমাদের পড়িয়েছি তার মধ্যেই কিন্তু এটা আসে। ভালো করে বুঝবে। কি বলছে? একটি শিশু ১ম এ কাঁধ নাড়াতে শেখে, তারপর কনুই, তারপর কবজি। অবশেষে আঙুল নিয়ন্ত্রণ করতে শেখে। এটা বিকাশের কোন নীতি? আমরা যে ৬ টা নীতি পড়েছি সেই ৬ টা নীতির মধ্যে কোন নীতি এটা? ধারাবাহিকতার নীতি, আ প্রক্সি আ প্রক প্রক্সিমোডিস্টাল নীতি, নাকি ব্যক্তিবিশেষ ভিন্নতার নীতি, নাকি পূর্বাভাস যোগ্যতার নীতি? কোনটা হবে আনসার? সকলে জানাবে। আর অবশ্যই সকলকে বলব টেলিগ্রাম জয়েন করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করে যাও ভিডিওটা কেমন লাগলো। পরবর্তীতে আরো কিন্তু ডিটেইলসে অন্যান্য ইম্পোর্টেন্ট টপিক গুলো আমরা সিডিবির প্রত্যেকটা টপিক আমরা এখানে আলোচনা করব। পরবর্তীতে এমসিকিউ আলোচনা হবে যদি তোমরা চাও। ঠিক আছে? চলো। তো সকলকে ধন্যবাদ ক্লাসটা পুরোটা দেখার জন্য। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো করে পড়তে থাকো। আপার কিন্তু টেট হতে চলেছে। সেই হিসাবে সকলে পড়াশোনা শুরু করে দাও। ওই নোটিফিকেশন দিলে পড়বো, ওই দিন কিন্তু এখন আর নেই। তুমি এখন বসে আছো, তোমার জায়গায় কিন্তু আর ৫ জন পড়ে নিচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি।